টপারে পরিণত হয়ে যাবে এবং নদীর ধারে গিয়ে কাঁদবে আর কিনলের বোতলের জল খাবে। বাংলা সিরিয়ালের মতো ধুম টানা দানা দানা ধুম টানা দানা ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আমি আশা করব ভৌত বিজ্ঞান বইটাকে তোরা শেষ করে ফেলেছিস। তোরা ভাবছিস মাধ্যমিক 2026-এর জন্য তোরা রেডি। তোরা আমার চ্যানেল থেকে ওয়ান শট দেখে ফেলেছিস, তোরা আমার চ্যানেল থেকে কুইক রিক্যাপ দেখে ফেলেছিস, কিন্তু প্রবলেম সলভ করা শুরু করেছিস কি? কোয়েশ্চেন অ্যান্সার সলভ করতে শুরু করেছিস কি? যদি না করে থাকিস তাহলে তুই মাধ্যমিক 2026-এ ভৌত বিজ্ঞানের আসল প্রিপারেশন এখনো শুরুই করিসনি। কারণ ভৌত বিজ্ঞান এমন একটা সাবজেক্ট যেখানে শুধুমাত্র বই পড়লে বা সমস্ত কিছুকে শেষ করে ফেললে কিচ্ছু হয় না। এখানে তোকে চিনতে হয় মাধ্যমিকে প্রশ্ন কিভাবে আসে, কিরকম কোয়েশ্চেন তোকে দিতে পারে, কোয়েশ্চেন কতটা ঘুরিয়ে দিতে পারে, কিভাবে তোকে অঙ্ক দিতে পারে, কোন কোয়েশ্চেনে কোন জায়গাটায় প্যাচ, এই সমস্ত জিনিস কোথায় পাবি তুই জানিস? একমাত্র অ্যাডভেঞ্চার একাডেমিতে। আমি তোকে কথা দিতে পারি মাধ্যমিক ভৌত বিজ্ঞানের জন্য যে কটা লেভেলের, যে কটা টাইপের, যে কোনো প্যাঁচযুক্ত প্রশ্ন হোক, সোজা প্রশ্ন হোক, কঠিন প্রশ্ন হোক, সব তোকে আমি করিয়ে দেবো। এইটুকু তোকে কথা দিতে পারি, যা করিয়ে দেবো তোকে শুধু ওইটুকুই করতে হবে। ওর বাইরে তোর পরীক্ষায় কিচ্ছু আসবে না, গ্যারেন্টি আমার। যেটা করাবো সেটা ছাড়বি না, আর এর বাইরে কিছু করবি না, আমি বারবার করে বলি। চল শুরু করা যাক। দেখ, মাধ্যমিক ভৌত বিজ্ঞানের 36 নম্বরকে তোদের সামনে আমি তুলে ধরছি প্রত্যেক দিন, প্রত্যেকভাবে। দেখ, 36 নম্বরের প্রিপারেশন অর্থাৎ এমসিকিউ ভিএসকিউ এর একটা সিরিজ অ্যাডভেঞ্চার একাডেমি তোদেরকে দিয়েছে, যেখানে অলরেডি দুটো ভিডিও চলে এসেছে। দুটো ভিডিওতে ম্যাসিভ রেসপন্স এসেছে ছেলেমেয়েদের। আজকে চলে এসেছি আমি 3 নম্বর ভিডিও নিয়ে। আমি কিন্তু বারবার করে বলছি এর বাইরে কিছু আসবে না। আমি তোকে লেভেল আপ করে 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 শেখাবো। আমি তোকে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে যাব। শুধু এমসিকিউ নয়, এর সাথে এসএকিউ থাকবে, এলএকিউ থাকবে, সমস্ত কিছু অ্যাডভেঞ্চার একাডেমি তোকে করিয়ে 90-তে 90 পাওয়ার প্রিপারেশন আমি তোকে গ্যারেন্টি দিয়ে করাবো ভাই। চল শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। প্রথমটা বলে দিয়েছে বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় কোন স্তরে? প্রত্যেকেই জানিস ভাই, ট্রপোস্ফিয়ারের মধ্যে বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায়। দ্বিতীয় প্রশ্ন দেখা যাক কি বলে দিয়েছে। এটা অত্যন্ত ভালো প্রশ্ন, তোরা খেয়াল করবি। 1.2 এর মধ্যে গ্যাসের আচরণের যে প্রশ্নগুলো দিচ্ছে সেগুলো কিন্তু অত্যন্ত ভালো ভালো প্রশ্ন দিচ্ছে ভাই, এবং প্রত্যেকটা প্রশ্নের তোকে কিন্তু আমি ডিটেইল সলিউশন করিয়ে দিচ্ছি। দেখ মন দিয়ে, বলেছে 11.2 লিটার কোন আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভির মান কত? দেখবি তোদেরকে যখন আমি গ্যাসের আচরণ পড়িয়েছিলাম আমি একটা কথা বলেছিলাম, বলতো এসটিপিতে কোন একটা 1 মোল আদর্শ গ্যাসের আয়তন কত হয়? তুই বলবি দাদা 22.4 লিটার হয়। কিসের বললে দাদা? 22.4 লিটারটা 1 মোলের, তাই না? আমি বললাম হ্যাঁ। তাহলে দাদা আমাকে এখানে 11.2 লিটার দিয়ে রেখে দিয়েছে। যদি 22.4 লিটার মানে 1 মোল গ্যাসকে বোঝায়, তাহলে 11.2 লিটার মানে এটাকে দাদা হাফ করেছি, তাহলে এটাকেও হাফ করব, তাহলে 1 মোলকে হাফ করলে বোঝাবে তাকে হাফ মোল। তার মানেটা হচ্ছে এই যে আমাকে বলে রেখে দিয়েছে 11.2 লিটার কোনো আদর্শ গ্যাস, তার মানে ওইটা অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছে হাফ মোল কোনো আদর্শ গ্যাস। খুব ভালো কথা। তোকে কিসের ভ্যালু বের করতে বলেছে বাবু? পিভির ভ্যালু। তাহলে পিভির ভ্যালু যখন তুমি বার করবে, পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ বসিয়ে দাও না। এন মানেই তো মোল, আর তোমার 11.2 লিটার মানে কত মোল? হাফ মোল। তাহলে এন এর জায়গাতে হাফ বসিয়ে দাও না। তাহলে হাফ ইন্টু আরটি হয়ে গেল না 0.5 আরটি। দেখো তো তোমার অপশনের মধ্যে অপশন নাম্বার সি তে কি রয়েছে? 0.5 আরটি। হচ্ছে তো ভাই? পারবি তো রে? প্রত্যেকটা দিন ফলো করতে থাক। এই যে প্যাটার্ন তোকে করাচ্ছি, এই যে তোকে জিনিসগুলো পড়াচ্ছি, এটাই আসল প্রিপারেশন। 3 নম্বর প্রশ্ন, মারাত্মক মার্ভেলাস কোশ্চেন। মার্ভেলাস কোশ্চেন পরীক্ষায় বারবার বারবার আসে। কি প্রশ্ন বলে দিয়েছে? বলে দিয়েছে সিও গ্যাসের বাষ্প ঘনত্বের সঙ্গে সমান বাষ্প ঘনত্ব বিশিষ্ট গ্যাস কোনটা? প্রথমে তোকে আমি একটা কথা বলি, তুই সিও গ্যাসের বাষ্প ঘনত্বটা আগে বার করতো। বল সিও, কার্বনের পারমাণবিক ভর কত? বল 12। অক্সিজেনের পারমাণবিক ভর কত? বল 16। তাহলে সিওর আণবিক ভর কত বেরিয়ে গেল? 16 10 26 আর 2 28। এইটা হচ্ছে আণবিক ভর, মানে এম দিয়ে প্রকাশ করি আমরা এটাকে। আচ্ছা বলতো বাষ্প ঘনত্ব আর আণবিক ভরের মধ্যে সম্পর্ক কি রে? এম ইকুয়াল টু 2ডি, যেখানে এমটা হচ্ছে আণবিক ভর আর ডিটা হচ্ছে বাষ্প ঘনত্ব। তাহলে বাষ্প ঘনত্ব ইকুয়াল টু কি লেখা যায়? আণবিক ভর ডিভাইডেড বাই 2 লেখা যায়। তাহলে আমাকে একটা কথা বলতো ভাই, তুই সিওর আণবিক ভরটা বার করেছিস 28, তাহলে বাষ্প ঘনত্ব কত হয়ে যাবে? 28 ডিভাইডেড বাই 2। তাহলে 28 ডিভাইডেড বাই 2 কত হয়ে গেল বল? 14। তার মানে তোকে বলতে বলেছে
এই সিওর সাথে সমান বাষ্প ঘনত্ব বিশিষ্ট গ্যাস নিচের কোনটা? আচ্ছা, তার মানে নিচের এই যে চারখানা গ্যাসের মধ্যে কোন গ্যাসটার বাষ্প ঘনত্ব 14 হবে সেটাই তোকে জিজ্ঞাসা করেছে। আমি তোকে একটা প্রশ্ন করব ভাই, যে গ্যাসটার বাষ্প ঘনত্ব 14 হবে তার আণবিক ভর কত হবে? তুই বলবি দাদা, যার বাষ্প ঘনত্ব 14 হবে তার আণবিক ভর 2 গুণ বাষ্প ঘনত্ব মানে 14 গুণ 2 মানে 28 হবে। তার মানে এইটুকু তো তুই বুঝতে পারছিস, যদি দুটো গ্যাসের বাষ্প ঘনত্ব সেম হয় তাহলে তো স্বাভাবিকভাবে দুটো গ্যাসের আণবিক ভরও সেম হবে। তাহলে তুই নিচের চারটে গ্যাস থেকে দেখ না কার আণবিক ভর 28, গল্প তো ওখানেই শেষ। দাদা, অক্সিজেনের আণবিক ভর 16 গুণ 2 32, মানে এটা অ্যান্সার নয়। হাইড্রোজেনের 1 গুণ 2 2, এটা অ্যান্সার নয়। নাইট্রোজেনের 14 গুণ 2 28, মানে নাইট্রোজেনের আণবিক ভর 28, তার মানে নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব 14, যেটা সিওর সাথে সেম। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অপশন। অ্যাপ্রোচ অ্যাপ্রোচ অ্যাপ্রোচ, এমনি কোশ্চেন তোকে দিতেই পারে। তুই ডিরেক্ট দেখবি, তুই ডিরেক্ট আণবিক ভর বার করবি, তারপর চারটে অপশনের মধ্যে দেখবি কার আণবিক ভরের সাথে ওটা ম্যাচ করছে। তোকে প্রথমবার বলে আমি একটু শিখিয়ে দিলাম, পরের বার থেকে কিন্তু শর্টকাটে শেখাবো, আণবিক ভর ম্যাচ করিয়ে অ্যান্সার মেরে দিয়ে চলে যাবো। চলো, কারণ আণবিক ভর সেম হলে বাষ্প ঘনত্ব সেম হবেই। নেক্সট প্রশ্ন, প্রদত্ত কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? মনে রাখ, অত্যন্ত মার্ভেলাস কোয়েশ্চেন। মাধ্যমিক 2017-তে এসেছিল, মাধ্যমিক 2025-এ এসেছিল প্রশ্নটা। এই প্রশ্নটাতে ছেলেমেয়েরা অনেক ভুল করে ফেলে। তুই ভাববি দাদা উষ্ণতাও হবে, তুই ভাববি দাদা দৈর্ঘ্যও হবে, তুই ভাববি দাদা উপাদানের প্রকৃতিও হবে। কেন হবে? কারণ তুই একটা ইকুয়েশন পড়ে রেখে দিয়েছিস, মনের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছিস, k ইন্টু a θ2 মাইনাস θ1 ইন্টু t ডিভাইডেড বাই d। তুই এই ইকুয়েশনটাকে মনের মধ্যে গেঁথে রেখে দিয়েছিস। কিন্তু তুই আমাকে বল, এই যে প্রত্যেকটার উপর তুই নির্ভরশীলতাগুলো বলছিস, উষ্ণতা, দৈর্ঘ্য, এই প্রত্যেকটা তো তাপের পরিবহনটা নির্ভর করতো। এইগুলোর ওপর তো পরিবাহিত তাপটা নির্ভর করতো ভাই, যে কতটা পরিমাণ তাপ পরিবাহিত হবে সেইটা এগুলোর সাথে সমানুপাতিক, বি এর সাথে ব্যস্তানুপাতিক। কিন্তু তোকে প্রশ্নটার মধ্যে কি চেয়েছে? পরিবাহিতাঙ্ক কার উপর নির্ভর করে? পরিবাহিতাঙ্ক কোনটা? এইটা। আমি কি বলেছি? পরিবাহিতাঙ্ক কেবলমাত্র উপাদানের প্রকৃতির উপরে নির্ভর করে, আর কারোর উপরে নয়। দেখবি শিখিয়েছি কোথায় বলতো? আমি আমার চ্যানেলের মধ্যে মাধ্যমিকের প্রিভিয়াস ইয়ার্সে যত প্রশ্ন এসে তাপ চ্যাপ্টার থেকে সেগুলো করিয়েছিলাম, তার মধ্যে এই কোয়েশ্চেনটা আমি এক্সপ্লেন করেছিলাম। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? উপাদানের প্রকৃতি। মাধ্যমিকে কিন্তু এই প্রশ্নটা বারবার দেয়। ওকে, চলো নেক্সট। বলছে লাল ও বেগুনি বর্ণের আলোর সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ আর এবং মিউ ভি হলে, খেয়াল করতে পারছিস তো আজকের প্রশ্নগুলো কিন্তু একটু হাই লেভেল প্রশ্ন আছে ভাই, একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন আছে কিন্তু। চল দেখ, শেখার জন্য একদম পারফেক্ট প্রশ্ন এটা। তোকে বলে দিয়েছে লাল বর্ণ আর বেগুনি বর্ণের জন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে যথাক্রমে মিউ আর এবং মিউ ভি। তুই আমাকে একটা কথা বলতো ভাই, এই যে লাল বর্ণ আছে তার তরঙ্গ দৈর্ঘ্য কত? ল্যামডা আর। আর যেটা ভায়োলেট কালার আছে তার তরঙ্গ দৈর্ঘ্য কত? ল্যামডা ভি। দেখ, তুই আমাকে একটা কথা এইটুকু অন্তত বলে দিতে পারিস যে ল্যামডা আর এর কিন্তু ভ্যালুটা ম্যাক্সিমাম, কারণ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, আর ভায়োলেটের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ভি এটা কিন্তু মিনিমাম। এইটুকু তো বলতে পারিস? তুই বলবি হ্যাঁ দাদা বলতে পারি। আচ্ছা, এই যে প্রতিসরাঙ্ক আছে না মিউ আর, এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কি রে? না শূন্য মাধ্যমে আলোর বেগ। আর আমি যেই মাধ্যমের কথা ভাবছি সেই মাধ্যমে লাল আলোর বেগটা আমি বললাম একদম, কারণ মিউ ইকুয়াল টু লেখা যায় সি বাই ভি। আচ্ছা জানিস তো এই ভিটাকে আবার একটুখানি ভেঙে লেখা যায়, সি বাই ভি ইকুয়াল টু লেখা যায় এন ইন্টু ল্যামডা আর। কারণ আমরা একটা ফর্মুলা পড়েছি ভি ইকুয়াল টু এন ল্যামডা। আমি তোকে ডিরেক্ট একটা প্রশ্নের উত্তর বলে দিতে পারতাম, কিন্তু আমি বলবো না, আমি তোকে পুরো জিনিসটা শিখিয়ে দেবো যাতে তোর মাথার মধ্যে জিনিসটা গেঁথে যায়। বল, এই সমীকরণটা তো আমরা সবাই জেনেছিলাম যে মিউ ইকুয়াল টু সি বাই ভি, সেই ভি এর জায়গাতে আমরা আরেকটা সমীকরণ বসিয়ে দিই এন ল্যামডা। তাহলে এইটুকু শেখার পর তুই আমাকে নিশ্চয়ই এটা বলতেই পারিস যে মিউ ওপরে ল্যামডা নিচে, তার মানে মিউ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা। তার মানে মিউ এর সাথে ল্যামডার সম্পর্ক কেমনি? ব্যস্তানুপাতিক। তার মানে দাদা যার ল্যামডা বেশি তার জন্য মিউ কম, এটাই তো পরিষ্কার কথা। ল্যামডা কার সবচেয়ে বেশি? ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য,
তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কার? লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, ম্যাক্সিমাম। তাহলে লাল আলোর জন্য প্রতিসরাঙ্কের ভ্যালুটা মিনিমাম, মিউ আর মিনিমাম। আচ্ছা কার ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা মিনিমাম? তরঙ্গ দৈর্ঘ্য মিনিমাম তো দাদা ভায়োলেটের ক্ষেত্রে। তাহলে কার ক্ষেত্রে প্রতিসরাঙ্ক ম্যাক্সিমাম হবে? যার তরঙ্গ দৈর্ঘ্য মিনিমাম হবে, কারণ তরঙ্গ দৈর্ঘ্য প্রতিসরাঙ্কের ব্যস্তানুপাতিক সম্পর্ক। সেই জন্য ভায়োলেটের জন্য যেহেতু এটা সবচেয়ে কম, সেই কারণে মিউ অফ ভায়োলেট সবচেয়ে বেশি। এই কারণের জন্যই তো ভায়োলেটের জন্য প্রতিসরাঙ্কের ভ্যালু সবচেয়ে বেশি, আর আর এর জন্য প্রতিসরাঙ্কের ভ্যালু সবচেয়ে কম। mu v is greater than mu r is the correct option. Option number A will be the perfect answer. আশা করতে পারি ক্লিয়ার আছে ভাই। তুই শুধু এবার থেকে কি মনে রাখবি, ল্যামডা আর মিউ এর ট্রেন্ড একদম উল্টো, পরস্পরের ব্যস্তানুপাতিক, একদম পারফেক্ট। প্রথমবার করাচ্ছি, ডিটেইলে শিখিয়ে দিলাম, ঠিক আছে? নেক্সট বার থেকে কিন্তু বলবো না। বলছি একটি বিন্দু আলোক উৎস থেকে একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো। কি প্রশ্ন করেছে? একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো। আচ্ছা, তার মানে আলোটা আসছে এইরকম একটা জায়গার মধ্যে, এই যে সি এর মধ্যে আলোক উৎসটা স্থাপিত হয়েছে। বলেছে এই উৎস থেকে দর্পণে আপতিত এবং দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতি কোণ কত হবে? সর্বনাশ করেছে, হেভি কোশ্চেন করেছে রে ভাই। মানে বলছি এখান থেকে দর্পণটার মধ্যে যে রশ্মিটা আপতিত হয় সেইটা এবং দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতি কোণটা কত? ভাই চ্যুতি কোণ 180 ডিগ্রি হবে। তুই বলবি কেন? তার কারণ যে রশ্মিটা গিয়ে দর্পণের মধ্যে পড়ছে সে তো আবার রিভার্স ব্যাক করছে। রিভার্স ব্যাক করছে মানে কত ডিগ্রি চ্যুতি গেল, আবার ওই পথে পেছনের দিকে ফিরে চলে এলো, মানে 180 ডিগ্রি টার্ন নিয়ে পেছনে চলে এলো। অনেকে হয়তো বলবি 0 ডিগ্রি চ্যুতি হবে। দাদা 0 ডিগ্রি হলে তো সোজা বেরিয়ে যেত, কোনো চ্যুতি হতো না। ও তো পেছনে পুরো একদম পুরো ফুল রিটার্ন করেছে। তা ফুল রিটার্ন যদি করে 180 ডিগ্রি চ্যুতি হয়ে যাবে। অপশন নাম্বার বি। বলেছে কৃতকার্য বিভব পার্থক্য ও আধানের মধ্যে সম্পর্ক, এটা কিন্তু আমি আগের দিন শিখিয়েছিলাম। দেখ এই যে বিভব পার্থক্য আছে সেটা কি? একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, ওই জন্য কার্য উপরে আধান নিচে। একক ধনাত্মক আধান যদি হয়ে যায় তাহলে কিউ এর ভ্যালুটা 1 হয়ে যায়, তখন ভি ইকুয়াল টু ডাব্লিউ। এগুলো নিশ্চয়ই তোরা বেসিক যখন শিখেছিস তখন শিখেছিস। আমিও যখন ধামাকা ব্যাচের মধ্যে চলতড়িৎ বেসিক থেকে পড়িয়েছি তখন এগুলো কিন্তু সবকিছুই শিখিয়েছি। আচ্ছা, তাহলে সেখান থেকে আমরা ডাব্লিউ ইকুয়াল টু কিউ লিখতে পারি ভাই, কিউ ইন্টু ভি। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অপশন, ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি। ওকে, চলো নেক্সট। প্রদত্ত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটা? ভাই অ্যাম্পিয়ার জিজ্ঞাসা করেছে তো। তুই বল অ্যাম্পিয়ারের তুই কটা ইকুয়েশন পেয়েছিস? আজকে তুই যখন কারেন্ট পেয়েছিলি না, কারেন্ট, সেই কারেন্টটাকে কি পেয়েছিলি বলতো? কারেন্টের যে অ্যাম্পিয়ার মানে কতটা আধান প্রবাহিত হচ্ছে একক সময়। তাহলে এই একটা তুই সমীকরণ পেয়েছিলি যে আই ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি। কিউটার মান কি ছিল বলে? কিউটার একক কুলম ছিল, আর টি এর এককটা কি ছিল বল? সেকেন্ড ছিল। এই একটা অ্যাম্পিয়ার তুই পেয়েছিলি, মানে কুলম ডিভাইডেড বাই সেকেন্ড বল আছে? কুলম সেকেন্ড আমি দেখতে পাচ্ছি, কুলম সেকেন্ড তো হবে না, কুলম ডিভাইডেড বাই সেকেন্ড মানে কুলম সেকেন্ড ইনভার্স হতে পারে, ঠিক আছে? তার মানে কুলম সেকেন্ডটা ভাই আমার অ্যান্সার হলো না। দ্বিতীয় দেখে কি আছে? দ্বিতীয় রয়েছে ভোল্ট ওহম ইনভার্স, এটাই অ্যান্সার হবে। বল কেন? কারণ ভি ইকুয়াল টু আই আর। তাহলে আই ইকুয়াল টু দেখ আমি দেখতে পাচ্ছি ভি বাই আর। ভি বাই আর যদি হয় তাহলে স্বাভাবিকভাবে ভাই ভি এর যে একক আছে সেটা হচ্ছে ভোল্ট, আর আর এর যে একক আছে সেটা হচ্ছে ওহম। ভোল্ট বাই ওহম আছে মানে ভোল্ট ওহম ইনভার্স। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অপশন। পাতি জিনিস। অনেকে বলিস যে দাদা আমার ঠিক মতো এখনো পড়া হয়নি, আমি কি তোমার এই ভিডিও দেখতে পারবো? তোর মনে হচ্ছে যে আমি তোকে খুব ডিটেলে হাই লেভেলে শিখিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি? আমি তোকে গোড়া থেকে এক্সপ্লেন করছি ভাই, গোড়া থেকে। তুই ভিডিও নাম্বার 1 থেকে দেখে না, তুই ফিজিক্যাল সায়েন্সে অর্ধেক কনসেপ্ট তো রিভিশন হয়ে যাবে। চল দেখি। আচ্ছা দেখ, এই একটা কোয়েশ্চেনের মাধ্যমে তোকে কিন্তু আমি দুটো কোয়েশ্চেন শিখিয়ে দিলাম অ্যাকচুয়ালি, যে কখনো যদি এই টাইপের ইকুয়েশন দিয়ে দিত যে কতটা তড়িৎ প্রবাহিত হচ্ছে অ্যাম্পিয়ার এককে, সেটা ইকুয়াল টু আধান ডিভাইডেড বাই সময়, সেইখান থেকেও কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন দিতে পারে, সেটাও তোকে আমি বলে রাখলাম। তেজস্ক্রিয়তা পরিমাপের একক নয় কোনটা? নয়। দেখ ভাই 20 তেজস্ক্রিয়তার একক, বেকারেল একক, রাদারফোর্ড একক কোথায় বলে রেখেছি? পরমাণু নিউক্লিয়াসের ওয়ান শট বলবো না, কুইক রিক্যাপ 30 মিনিটের মধ্যে যেগুলোকে আমি শিখিয়ে দিয়েছি। আমাদের চ্যানেলের মধ্যে কুইক রিক্যাপ সিরিজ করা আছে, এক একটা চ্যাপ্টার 30 মিনিটের ভেতরে কমপ্লিট হয়ে যাবে ভাই।
ফার্মি কিসের একক বলতো? দৈর্ঘ্যের একটা ক্ষুদ্রতম একক হচ্ছে ফার্মি। ঠিক আছে, চলো নেক্সট। মেন্ডেলিভের পর্যায় সারণীতে যে শ্রেণীর কোনো উপশ্রেণী নেই, প্রত্যেকটা প্রশ্ন হেভি হেভি প্রশ্ন, দেখতে পাচ্ছিস তো রে? গ্রুপ নাম্বার 8 এর দেখবি কোনো উপশ্রেণী নেই, তুই 7A B পর্যন্ত দেখেছিস, কিন্তু গ্রুপ নাম্বার 8 এ দেখবি কোনো রকম উপশ্রেণী থাকবে না। ঠিক আছে, চলো নেক্সট। বলছে মিথেনের মধ্যে উপস্থিত সমযোজী বন্ধনের সংখ্যা কত? 4। মিথেনের 4টে হাত থাকে, কারণ তার যোজ্যতা 4। একদম পারফেক্ট। চলো নেক্সট। বলেছে অ্যানোড মাডের মধ্যে মূল্যবান ধাতু হিসেবে কোনটা পাওয়া যায়? ভাই সোনা রূপো প্ল্যাটিনাম পাওয়া যায়, এখানে প্ল্যাটিনাম অপশনের মধ্যে আছে, তো প্ল্যাটিনাম অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন বলে দিয়েছে কালাজ্বরের ওষুধ তৈরিতে কোন যৌগটি প্রয়োজন হয়? অত্যন্ত পাতি প্রশ্ন ভাই। কালাজ্বরের ওষুধ তৈরিতে ইউরিয়াই ব্যবহার করা হয়। এখন বিষয়টা হচ্ছে কালাজ্বরের ওষুধের নাম কি? কেউ নিচে একটুখানি লিখে দে তাড়াতাড়ি। চল পরের প্রশ্ন। বলেছে লোহার পেরেককে কোন দ্রবণে ডুবিয়ে রাখলে রং পরিবর্তন দেখা যাবে? মারাত্মক ফাটাফাটি মার্ভেলাস কোশ্চেন ভাই। উত্তর হচ্ছে যেখানে লোহার পেরেকটা রিয়াকশন করে যাবে সেখানেই রঙের পরিবর্তন দেখা যাবে। এখন তুই বলবি দাদা কোথায় রিয়াকশন করবে? আমি বলছি তোকে ভাই কি কি অপশন দিয়েছে আগে তুই দেখ। বলেছে অ্যালুমিনিয়াম সালফেট, এখানে মুখ্য ধাতু কে আছে? অ্যালুমিনিয়াম, এখানে হবে না। এই জিঙ্ক সালফেট, মুখ্য ধাতু কে আছে? জিঙ্ক, এখানেও হবে না। তুই বলবি কিভাবে দাদা? আমি বলছি FeSO4 ভাই। আয়রনের পেরেক কখনো আয়রনের দ্রবণের মধ্যে রিয়াকশন করবে? জীবনে করবে না ভাই, তাহলে এটাও হবে না। আর অপশন নাম্বার ডি পড়ে আছে কপার সালফেট, দিস ইজ দ্য কারেক্ট অপশন। এখন তুই বলবি দাদা এটা বললে কি করে? এর যে টেকনিক, এর যে প্রসেস, সেটা আমি আমার ধাতুবিদ্যার ওয়ান শট রিভিশনের যে ভিডিওটা দেখবি দিয়েছিলাম সেটার মধ্যেও রয়েছে। এটা আমার ধাতুবিদ্যার কুইক রিক্যাপ ভিডিওটার মধ্যেও দেখবি রয়েছে। যারা যারা দেখিসনি নিচে আমি সব কটা ভিডিওর পুরো প্লেলিস্ট পিন করে দেবো, গিয়ে তাড়াতাড়ি করে যেটা লাগবে সেটা দেখবি। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে ওয়ান শট করে দেওয়া আছে, কুইক রিক্যাপ করে দেওয়া আছে, অঙ্ক করিয়ে দেওয়া আছে, সমস্ত কিছু দেওয়া আছে ভাই। আগের বছরের MCQ VSQ SAQ সেশন সব দেওয়া রয়েছে। আচ্ছা এবার উত্তরটা বলি। দেখবি এই উত্তরটা বলার জন্য তোর যে জিনিসটার দরকার সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক শ্রেণী, যেটা ধাতুবিদ্যা চ্যাপ্টারের মধ্যে রয়েছে। ঠিক কার্বন বিজারণ থার্মিটের ওপরটায় দেখবি বইয়ের মধ্যে একটা তড়িৎ রাসায়নিক শ্রেণী দেওয়া থাকবে। তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যদি তুই একটু এই মেটালগুলোকে খেয়াল করিস, দেখবি আমাদের এখানে যে চারজন আছে অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন এবং কপার, এদের মধ্যে যদি আমি একটা শ্রেণী তৈরি করি, দেখবি অ্যালুমিনিয়াম সব থেকে ওপরে, তারপরে তুই দেখতে পাবি একটু নিচে থাকবে জিঙ্ক, অ্যালুমিনিয়ামের ওপরেও থাকবে, তারপরে দেখবি তুই জিঙ্কের তলায় থাকবে আয়রন, তারপরে দেখবি কিছুটা নিচে হাইড্রোজেনের নিচের দিকে থাকবে কপার। এই যে তুই শ্রেণীটা তৈরি করবি, সেটার মধ্যে তুই একটা বিষয় শুধু খেয়াল রাখিস যে তড়িৎ রাসায়নিক শ্রেণী বরাবর আমরা যত নিচ থেকে উপরের দিকে উঠবো তত তড়িৎ ধনাত্মকতা বাড়তে থাকবে। আমি তোদেরকে বলেছিলাম। কেন দাদা তড়িৎ ধনাত্মকতা কেন? কারণ ধাতু তো এরা প্রত্যেকে, ধাতুর তো ইলেকট্রো পজিটিভিটি থাকে রে ভাই। তাহলে যত উপরে উঠবো তত ইলেকট্রো পজিটিভিটি বা তড়িৎ ধনাত্মকতা বাড়তে থাকবে। এ তো গেল বইয়ের ভাষা। আমি তোকে কি শিখিয়েছি? তুই যত উপরে উঠবি, তড়িৎ রাসায়নিক শ্রেণী বরাবর যত উপরের দিকে যাবি, তত তোর ইগো বাড়তে থাকবে, তত তোর টাকা পয়সা বাড়তে থাকবে। এইবার কি বলেছিলাম? পৃথিবীতে সবকিছু কিসের দ্বারা নিয়ন্ত্রিত হয়? টাকা পয়সার দ্বারা। যতই মুখে যে যা খুশি বলে নিক, সবকিছুর পেছনে কে রয়েছে? টাকা রয়েছে। টাকা ছাড়া মানুষ কোনো দিকে যায় না। আমি তোকে বলছি পৃথিবীতে কোনো কিছু টাকা ছাড়া হবে না। কোনো কিছুর জন্য তুই টাকা ছাড়া অন্য কিচ্ছুর সাহায্য তুই নিতে পারবি না। আমি তোকে বলছি কিচ্ছু লাভ নেই করে, জীবনে টাকা ইনকাম করতেই হবে, না তো কেউ গুরুত্ব দেবে না। এইবার তোকে একটুখানি বলি, এই যে কোয়েশ্চেনটা রয়েছে, তুই লোহার পেরেক, আমি তোকে কি বললাম অ্যান্সার কোনটা হবে? কপার সালফেট। তাহলে তুই লোহার পেরেককে কপার সালফেটের মধ্যে ফেলে দেয়। এবার তুই বলবি তাহলে রিয়াকশনটা হবে কি করে? আচ্ছা তুই আমাকে বলতো, এই কপার সালফেটকে যদি আমরা ভাঙি তো কি কি পাওয়া যায়? কপার 2+ পাওয়া যায় আর SO4 2- পাওয়া যায়। বল এখানে অ্যানায়ন রূপে কে প্রেজেন্ট রয়েছে? SO4 2- প্রেজেন্ট রয়েছে। সমাজের একটা করুণ চিত্রের ছবি আমি ওখানে ধাতুবিদ্যার ওয়ান শটের মধ্যে এটা নিয়ে দেখিয়েছিলাম। যাই হোক, এই SO4 2- এর কি চাই বলতো? পজিটিভ চার্জ চাই। যে বেশি ইলেকট্রো পজিটিভ ও তার কাছে কি থাকবে, আদারওয়াইজ ও পছন্দ নয় ভাই ওর। এই যে SO4 2- রয়েছে, এর কাকে পছন্দ হবে রে? কপার কে না আয়রন কে? তুই বলবি দাদা কপার আর আয়রনের একটা তড়িৎ রাসায়নিক শ্রেণী দেখাও। হ্যাঁ, কপারের থেকে আয়রন তো উচ্চতা অবস্থান করছে, তার মানে কপারের থেকে আয়রন বেশি ইলেকট্রো পজিটিভ, কপারের থেকে আয়রনের টাকা বেশি, কপারের থেকে আয়রনের ইগো বেশি। তার মানে কপারের থেকে আয়রন অনেক বেশি পাওয়ারফুল। SO4 2- কি চাইবে?
এই পিদ্দি কপারের কাছে পড়ে থাকবে, নাকি কপারের থেকেও যে ইলেকট্রোপজিটিভ, কপারের থেকেও যার টাকা বেশি, কপারের থেকেও যে বেশি পাওয়ারফুল তার কাছে যেতে চাইবে? অবশ্যই ভাই তার কাছে যেতে চাইবে। এর সাথে বাস্তব জীবনের কিন্তু কোনো সম্পর্ক নেই। তার মানে স্বাভাবিকভাবে SO4 2- কোথায় গিয়ে কানেক্টেড হতে চাইবে? আয়রনের সাথে কানেক্টেড হতে চাইবে। তো তার ফলে FeSO4 উৎপন্ন হবে। এবার তুই বলবি দাদা কপারটার কি হবে? এই কপার 2+টা আয়রন থেকে ছাড়া দুটো ইলেকট্রন নিয়ে কপারে পরিণত হয়ে যাবে এবং নদীর ধারে গিয়ে কাঁদবে আর কিনলের বোতলের জল খাবে। আশা করব ক্লিয়ার আছে ভাই। তার মানে এই বিক্রিয়াটার মধ্যেই তুই দেখতে পাবি রিয়াকশন হয়ে যাবে। আর যদি রিয়াকশন হয় তাহলে দ্রবণের রং পরিবর্তন হয়ে কপার অধক্ষিপ্ত হয়ে যাবে, কপারের কালার চলে আসবে। এটাই হচ্ছে ব্যাপার। এই জন্যই এখানে বর্ণের পরিবর্তন দেখতে পাওয়া যাবে। তুই যদি বাকিগুলোর ক্ষেত্রে দেখিস, অ্যালুমিনিয়ামের সঙ্গে যে SO4টা রয়েছে সে কি অ্যালুমিনিয়ামকে ছেড়ে কোনোদিন আয়রনের কাছে যাবে? উত্তর হচ্ছে না, কারণ অ্যালুমিনিয়াম তো অলরেডি অনেক বেশি পাওয়ারফুল, তাহলে SO4টা অ্যালুমিনিয়ামের সাথে থাকতে চাইবে। আবার এখানে চিন্তা কর, ZnSO4 রয়েছে, এই SO4টা কি জিঙ্ককে ছেড়ে তার তলার আয়রনের কাছে যাবে? যাবে না, কারণ জিঙ্ক আয়রনের থেকে বেশি পাওয়ারফুল, বেশি ইগোযুক্ত, বেশি ইলেকট্রোপজিটিভ। আয়রনের সাথে আয়রনের তো কোনো রিয়াকশনের গল্পই ওঠে না, একমাত্র পড়ে আছে কপার সালফেট ইজ দ্য কারেক্ট অপশন। ক্লিয়ার ভাই? চলো নেক্সট প্রশ্ন। বলে দিয়েছে, কোথায় গেল রে, বলে দিয়েছে নিচের কোনটি দুটি কার্বন যুক্ত অ্যালকিল গ্রুপ? ভাই দুটো কার্বন থাকলে ইথ হয়, ইথ হলো মানে ইথাইল ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, বাকি দেখ মিথাইল হবে না, মিথাইল একটা কার্বন, প্রোপাইল তিনটে কার্বন, আইসোপ্রোপাইলও তিনটে কার্বন। আইসোপ্রোপাইলের সংকেত জানিস? CH3 CH এই CH এর মধ্যে এসে কেউ যুক্ত হবে। যদি নর্মাল হতো CH3 CH2 CH2 এর সঙ্গে যদি কেউ যুক্ত হতো এটা হলো প্রোপাইল, মিথ ইথ প্রো। কিন্তু যদি এই তিনখানা কার্বন থাকে কিন্তু যদি মাঝেরটার সঙ্গে কেউ এসে যুক্ত হয় তখন সেটাকে আইসোপ্রোপাইল বলা হয়। ঠিক আছে, চলো এগুলো সব 11-এ যখন কেমিস্ট্রি পড়াবো তখন শেখাবো। এবার নেক্সট, আচ্ছা তাহলে MCQ VSQ আমাদের কমপ্লিট হয়ে গেছে, মানে MCQটা কমপ্লিট হয়ে গেছে। এইবার একটুখানি বলে দিই, এটা খুব তাড়াতাড়ি আসছে ভাই, বাংলা ইউটিউবের মধ্যে প্রথমবার JEE এবং নিটের ফাউন্ডেশন। আমি তোকে শেখাবো এমন ভাবে যাতে তুই 11-12 এর জিনিসগুলোকে একটু 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 করে তোকে গভীরভাবে শিখিয়ে দিতে পারি। আমি তোকে এইটুকু কথা দিতে পারি, যে কটা জিনিস তুই 11-12 গিয়ে পড়তে চলেছিস তার একটা আঁচ তোকে আমি দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি শুরু করবো, এটা উদ্বোধন করাবো একজন বিশেষ মানুষকে দিয়ে। আমি চেষ্টা করবো তাকে বলার জিনিসটা। বাই দ্য ওয়ে এই পুরো জিনিসটা কিন্তু শুরু হবে আমার সেকেন্ড চ্যানেল এডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারিতে। তুই বলবি দাদা অন্য চ্যানেলে কেন? একটু বড় বড় ফিল দেওয়ার জন্য তোদেরকে, ওই জন্য HS এর চ্যানেলে করাবো এই জিনিসটা পুরোটা। ঠিক আছে, চলো নেক্সট। কিছুদিন পর থেকেই আমাদের ইউটিউবের মধ্যে, আমি তো আজকেই দিতে দেবো বলেছিলাম, তোরা বললি MCQ VSQ পার্ট 3 দিতে, SAQ সিরিজও কিন্তু আমাদের আসবে, যেখানে মোট 9খানা প্রশ্ন, যাদের প্রত্যেকটা দুটো করে নাম্বার, মানে মোট 18 নাম্বার কভার হবে। MCQ VSQ তে 36 নম্বর, SAQ তে 18 নম্বর, টোটাল 54 ইউটিউবের মধ্যে অ্যাডভেঞ্চার একাডেমি তোকে করিয়ে দেবে, যার বাইরে একটা প্রশ্ন আসবে না। এইটা হবে কিন্তু এক্সক্লুসিভলি আমাদের ধামাকা ব্যাচের মধ্যে। ধামাকা ব্যাচ দেখবি শুরু হয়ে গেছে অনেকদিন আগেই, অলরেডি 7-8টা ক্লাস হয়ে গেছে। তবে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভার্সন অ্যাভেলেবেল আছে, তুই যখনই ভর্তি হবি তোকে দিয়ে দেওয়া হবে। ধামাকা ব্যাচের মধ্যে কিন্তু একদম গোড়া থেকে চ্যাপ্টারকে শিখিয়ে তার LAQ প্র্যাকটিস করানো হবে, অঙ্ক শেখানো হবে, সমস্ত কিছু। ঠিক আছে, এই যে 36 নম্বরের তোদের যে LAQ প্রশ্ন আসে, 12টা প্রশ্ন প্রত্যেকটা 3 নাম্বার, সেই পুরোটা কিন্তু এক্সক্লুসিভলি শেখানো হবে ধামাকা ব্যাচের মধ্যে। ওকে চলো, আর যারা যারা ধামাকা ব্যাচের মধ্যে এখনো পর্যন্ত ভর্তি হোসনি, প্রচুর ছেলে মেয়ে ভর্তি হয়েছে, যারা যারা এখনো হোসনি বাট হতে চাইছিস, 6289360364 নাম্বারের মধ্যে অবশ্যই কন্ট্যাক্ট করিস। আর যারা দেখ মন খারাপ করছিস যে আমরা ভর্তি হতে পারলাম না, তাদেরকে বলি ইউটিউবে অনেক কিছু আছে, তোর যদি পড়ার ইচ্ছা থাকে তুই আমার চ্যানেল থেকে পড়েও অনেক কিছু করে দিতে পারিস ভাই। তুই চ্যানেল থেকে পড়েও ফুল অ্যান্সার করতে পারবি। আমি LAQ এর কয়েকটা ভিডিও ইউটিউবের মধ্যে দেবো, কিন্তু ধামাকা ব্যাচের স্পেশালিটিটা হচ্ছে এখানে গোড়া থেকে শেখানো হবে, LAQ লেখা শেখানো হবে, অঙ্ক শেখানো হবে, সমস্ত কিছু। তাই আমি বলবো এর কোর্স ফিটা রাখা হয়েছে পুরো কোর্সটার জন্য মাত্র 1000 টাকা। তুই একবার পেমেন্ট করলেই হয়ে যাবে, পুরো কোর্স তুই আপ টু মাধ্যমিক পর্যন্ত পেয়ে যাবি, এতকার এক্সট্রা কোনো পেমেন্ট করার দরকার নেই, যাতে সবাই সেটা অ্যাফোর্ড করতে পারে, সেই জন্য এই ফিস রাখা হয়েছে। আমি আশা করবো প্রত্যেকে ভর্তি হবি, আর প্লাস আমরা একসাথে শিখে ফেলবো ভাই, চাপ নেই। আর ইউটিউবে তো রেগুলার ভিডিও আসছে। আমি সবসময় বলেছি ভাই, পড়াশোনার মাঝে টাকা পয়সা কোনোদিন এফেক্ট করবে না তোকে, ঠিক আছে? এইটুকু খেয়াল রাখিস। এডভেঞ্চার একাডেমি ইউটিউব চ্যানেলে ধামাকা ব্যাচ যার কাছে থাকবে, দো ভাই দোনো তবাহি। পরের প্রশ্ন 2.1, প্রাকৃতিক সৌর পর্দা নামে বায়ুমণ্ডলের কোন স্তর পরিচিত? ওজোন স্তর ভাই, ওজোন স্তর।
অতিবেগুনি রশ্মিকে প্রোটেক্ট করে। ওকে, অতিবেগুনি রশ্মি থেকে প্রোটেক্ট করে। বায়ুমণ্ডলের কোন স্তরে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক? ভাই এটা কি প্রশ্ন? আরে এমসিকিউ গুলো খুব ভালো ভালো ছিল ভাই, তো পাতি প্রশ্ন দিয়ে দিয়েছে। এটার অ্যান্সার নিচে কর তোরা কমেন্ট সেকশনের মধ্যে। কি প্রশ্ন ভাই? বলেছে কোন উষ্ণতায় গ্যাসের চাপ শূন্য হয়? কোন উষ্ণতায়? পরম শূন্য উষ্ণতায় ভাই, -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের চাপ আর আয়তন দুটোই শূন্য হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। আচ্ছা, অবশ্যই এটা কিন্তু আদর্শ গ্যাসের। ওকে, বলছে গ্যাসের একটি ধর্মের উল্লেখ করো যা অবিকর্ষের বিরুদ্ধে কাজ করে। মারাত্মক প্রশ্ন ভাই, মারাত্মক প্রশ্ন। এটার অ্যান্সার কি হয়ে যাবে? ব্যাপন হয়ে যাবে। ব্যাপনই এমন একটা ধর্ম যেটার জন্য গ্যাস দেখবি চারিদিকে ঘুরে বেড়ায়, অভিকর্ষের বিপরীত দিকে ওপরের দিকে উঠে যায়। ওকে, আর এই যে জিনিসগুলো এগুলোর এক্সপ্লেনেশনের জন্যই কিন্তু আমরা আনবো এসএকিউ টাইপ অফ ভিডিও। এসএকিউ ভিডিওর মধ্যে এগুলো শুধু অ্যান্সার দেবো না, ডিটেল এক্সপ্লেন করবো পুরো অঙ্ক করে। ওকে, নেক্সট। একটি আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত? আদর্শ পরিবাহিত তাহলে অসীম হয়ে যাবে। চলো নেক্সট। বলেছে স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক হিসেবে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? স্ট্রিট ল্যাম্পের প্রতিফলক পরীক্ষায় বারবার দেয়, উত্তল দর্পণ ব্যবহার করা হয়, ভুল করবে না। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। বলেছে জেনেটিক পরিবর্তনে সাহায্য করে কোন রশ্মি? গামা রশ্মি হবে। ওকে, নেক্সট। বলছে একটা অহমীয় পরিবাহীর নাম লেখো। আগের দিন পড়িয়েছিলাম, কমেন্ট সেকশনের মধ্যে উত্তর লেখো প্রত্যেকে। নেক্সট। গৃহস্থালির যন্ত্রপাতি কোন সমবায়ে যুক্ত থাকে? সমান্তরাল সমবায়। সেই কারণেই প্রত্যেকটা যন্ত্রের বিভব প্রভেদ কিন্তু সেম থাকে। ঠিক আছে, চলো নেক্সট। তেজস্ক্রিয় রশ্মির মধ্যে কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ? এগেইন অ্যান্সার হচ্ছে গামা রশ্মি। ওকে, নেক্সট। এটা ম্যাচিং দিয়েছে, দেখবি তোরা প্রত্যেকবারে খেয়াল করবি 2.11 এর দাগেরটাই কিন্তু ম্যাচিং থাকে। সেইটা মাধ্যমিকে যদিও 2025 সালে একটু অল্টার করে দিয়েছিল, সেটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে পুরো অ্যান্সার করে আসে। দেখো বলতে চাই যে সর্বোচ্চ আয়নীভবন শক্তি সম্পন্ন মৌল, সব থেকে বেশি আয়নীভবন বিভব কার থাকবে? নিষ্ক্রিয় মৌলের একদম কোণে যে থাকবে, একদম প্রথমে, কারণ আবার নিচের দিকে নামলে আয়নীভবন বিভব বেড়ে যায়, কমে যায়। তাহলে সব থেকে ওপরে যে আছে নিষ্ক্রিয় মৌলের মধ্যে হিলিয়াম, তার আয়নীভবন বিভবটা কিন্তু সর্বোচ্চ। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? হিলিয়াম, 2.11.1। নেক্সট। আলোকবাজি প্রস্তুতিতে ব্যবহৃত হয় কোনটা? ম্যাগনেসিয়াম ব্যবহৃত হবে 2.11.2। থার্ড, প্রথম সন্ধিগত মৌল কোনটা? স্ক্যান্ডিয়াম, এসসি। মনে রাখিস কিন্তু, এসসি প্রথম। ঠিক আছে, আচ্ছা, প্রথম সন্ধিগত মৌল 2.11.3। অ্যালুমিনিয়ামের আকরিক কি হবে ভাই? বক্সাইড হয়ে যাবে, 2.11.4। ওকে, চলো বক্সাইডের সংকেত নিচে লিখবে তো কমেন্ট সেকশনের মধ্যে। নেক্সট প্রশ্ন দেখা যাক। বলেছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি তরল সমযোজী যৌগের নাম লেখো। জল, জল, জল। আরে জল করে দেবো রে, ফিজিক্যাল সায়েন্স, জল, একদম জল করে দেবো। ঠিক আছে, চলো। এই একটা ভালো প্রশ্ন দিয়েছে রে, ফ্যান্টাস্টিক প্রশ্ন। মাইক চলছে? হ্যাঁ, ফ্যান্টাস্টিক প্রশ্ন। কপার 2++2 ইলেকট্রন থেকে কপার, খুব ভালো। দুটো ইলেকট্রনের ঘাটতি, দুটো ইলেকট্রন দিলে কপার হয়ে যাবে। কপার যদি দুটো ইলেকট্রন ছেড়ে দেয় তো কপার 2+ হয়ে যাবে। গুড কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। কি কোয়েশ্চেনটা দিয়ে দিয়েছে? কি বলেছে? বিক্রিয়া দুটির মধ্যে কোনটি ক্যাথোডে ঘটে রে ভাই? আরে দেখে বল, এতদিন ধরে শিখিয়েছি। 15 মিনিটের রিভিশনের একটা ভিডিও দেখবি আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে, তড়িৎ বিশ্লেষণে। ওখানে এই জিনিসগুলোকে ডিটেল এক্সপ্লেন করা আছে 15 মিনিটের মধ্যে। ওই সিরিজটাকে চালু করবো কিনা একটুখানি বলতো আমাকে। 15 মিনিটস এর মধ্যে একটা করে টপিক রিভিশন বলে দিয়েছে। কি নিচের বিক্রিয়া দুটির মধ্যে কোনটি কোথায় ঘটে? ক্যাথোডে। প্রথম ইন্ডিকেশন দিই, কে ফর ক্যাটায়ন, কে ফর ক্যাথোড। তাহলে ক্যাটায়নই যাবে ক্যাথোডের দিকে। বল এই দুটোর মধ্যে ক্যাটায়ন দিয়ে কোন রিঅ্যাকশনটা স্টার্ট হয়েছে? এইটা। তার মানে অ্যান্সার কোনটা হবে? অবশ্যই এটা হবে। Cu2+ দুটো ইলেকট্রন নেবে, নিয়ে কপারে কনভার্ট হবে। দিস ইজ দ্য অ্যান্সার। কারণ ক্যাথোডের দিকে যাবেই তো ক্যাটায়ন রে ভাই। ক্যাটায়ন যদি যায় তবেই না ক্যাটায়ন গিয়ে রিঅ্যাকশনটা শুরু করবে। আরেকটা ইন্ডিকেশন, ক্যাটায়নের কাছে ইলেকট্রন কম থাকে। তাহলে ক্যাটায়ন ক্যাথোডের মধ্যে কি করতে চাইবে? ইলেকট্রন নিতে চাইবে। ইলেকট্রন নিতে চাওয়া মানে কি প্রসেস? বিজারণ প্রসেস। কারণ যদি কেউ ইলেকট্রন নেয়, যদি কেউ ইলেকট্রন গ্রহণ করে, তাহলে তার বিজারণ ঘটছে। বল এখানেও তো ইলেকট্রন নিচ্ছে, তার মানে এর বিজারণ ঘটছে। তার মানে এই প্রসেসটাই কোথায় ঘটছে? ক্যাথোডের মধ্যে ঘটছে। গল্প শেষ ভাই। চলো নেক্সট। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কি ধরনের তড়িৎ প্রবাহ ব্যবহার করা? ভেরি গুড কোশ্চেন। আজকে সেটটা কিন্তু হেভি সেট আছে। ডিসি প্রবাহ ব্যবহার করা হয়। নেক্সট, স্মেলিং সল্ট প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? অ্যামোনিয়া গ্যাস ব্যবহৃত হয় ভাই, NH3। নেক্সট, ওলিয়ামের রাসায়নিক নাম কি? পাইরোসালফিউরিক অ্যাসিড।
নামটা লিখে দিচ্ছি, পাইরো সালফিউরিক অ্যাসিড। অনেকে বলবে ধুমায়মান সালফিউরিক অ্যাসিড, ওটাও ঠিক, বা রাসায়নিক নাম বলে এটা লিখবে। আর এর সংকেতটা হচ্ছে H2H2O7। ঠিক আছে, চলো নেক্সট। ধাতব সোডিয়ামের সঙ্গে ইথানলের বিক্রিয়া কি গ্যাস উৎপন্ন হয়? মারাত্মক, মার্ভেলাস, ফ্যান্টাস্টিক, ফাটাফাটি কোশ্চেন, জয় ধামাকা প্রশ্ন এটা। দেখো আজকের প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটাই ফাটাফাটি ছিল ভাই। ইথানলের বিক্রিয়া, ইথানল মানে CH3CH2OH। এই তো এটা পারিসনি মানে তুই আমার জৈব রসায়নের ভিডিও দেখিসনি, পাপি কোথাকার। এত কষ্ট করে করে জৈব রসায়নটাকে পুরো দিয়ে দিলাম চ্যানেলের মধ্যে, দেখিসনি এখনো? যা গিয়ে দেখ, এটা ভিডিওটা শেষ করেই দেখতে শুরু করবি। জৈব রসায়নের 8 নাম্বার পকেটে, একদম পকেটে ভাই, গ্যারেন্টি আমার। জৈব রসায়নের দুটো ভিডিও দেওয়া আছে, একটা হচ্ছে আমাদের ধামাকা ব্যাচের প্রথম ক্লাস, এটা একদম ফ্রিতে দেওয়া, আর দ্বিতীয় ভিডিওটা হচ্ছে আমাদের জৈব রসায়ন আমি করে দিয়েছি ওয়ান শট, পুরো জৈব রসায়ন কমপ্লিট হয়ে যাবে, গিয়ে দেখে নে পার্ট 1 পার্ট 2। দেখ এই যে পুরোটা রয়েছে এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল বা ইথানল, তার সঙ্গে কি যুক্ত করেছে? ধাতব সোডিয়াম। আমি শিখিয়েছিলাম দেখবি তোকে একটা জিনিস, এই সোডিয়াম অত্যন্ত হিংসুটে, তোদের মধ্যে কয়েকটা আছিস। সোডিয়াম কোনোদিন অক্সিজেনের পাশে হাইড্রোজেনকে দেখতে পারে না, বলবে এই হাইড্রোজেন ইয়ে অক্সিজেন মেরা হে, তুম উসকে সাথ কিউ ব্যাঠে হো। মেয়েদের হয় দেখবি, মেয়েরা নিজেদের বন্ধুদের নিয়ে একটু বেশি পসেসিভ হয়। মেয়েদের হচ্ছে মেয়েদের একটা বেস্ট ফ্রেন্ড গ্রুপ থাকে, যদি এই মেয়েটা ওই মেয়েটা বেস্ট ফ্রেন্ড হয়, তাহলে দ্বিতীয় মেয়েটা যদি অন্য কোনো মেয়ের সাথে গিয়ে কথা বলে, ব্যাস বাংলা সিরিয়ালের মতো ধিং ধিং ধুমতানা দানা দানা ধুমতানা দানা দানা ধুমতা ধুমতা, আলাদা লেভেলের হবে ভাই। এই যে সোডিয়ামটা এসে এই জায়গাটায় বসে পড়বে, তাহলে CH3CH2ONA উৎপন্ন হয়ে গেল। এইবার শুধু তো হাইড্রোজেন বেরোবে না, তার জন্য সামনে একটা 2 বসিয়ে দে, তাহলে এখানেও একটা 2 বসিয়ে দে, কারণ দুটো সোডিয়াম এসে বসবে। তাহলে কটা হাইড্রোজেন বেরোলো এখান থেকে? অ্যাকচুয়ালি তো মনে হচ্ছে একটা, বাট সামনে লেখা আছে 2, সেই কারণে দুটো হাইড্রোজেন বেরিয়ে H2 তৈরি করলো, আর এই পুরোটার আগে 2 হবে, গল্প শেষ। তার মানে এই যে গ্যাসটা উৎপন্ন হলো, তোকে তো এটারই নাম চেয়েছে ভাই, কি গ্যাস উৎপন্ন হয়? হাইড্রোজেন গ্যাস। ওকে চলো, আর এই পদার্থটার নাম কি নিচে কমেন্ট করো অবশ্যই, যদি না দেখে থাকিস ওটা দেখে এসে তারপরে কমেন্ট করবি। চল নেক্সট, বলেছে কার্বন বিহীন একটি কার্যকরী মূলকের নাম লেখো। আমি তোকে একটা লিখে দিচ্ছি, তুই আমাকে আরেকটা লিখে দিবি। আমি তোকে লিখে দিলাম ইথার, তুই আমাকে নিচে কমেন্ট করে আরেকটা লিখবি, ঠিক আছে? অথবা কি দিয়ে দিয়েছে, একটা প্রাকৃতিক পলিমারের এক্সাম্পল দাও, সেলুলোজ, তুই আরেকটা লিখ দেখি। চলো কমপ্লিট তো, 2.18 লাস্ট প্রশ্ন থেকে আমাদের। ওকে, তাহলে আবারও একটা 36 নম্বরের সেট আমাদের রেডি, সমস্ত কমপ্লিট হয়ে যাবে ভাই কিছুদিনের মধ্যে। তুই দেখবি কাঁপবে কাঁপবে, যখন মোটামুটি 10-15 খানা সেট হয়ে যাবে না, তুই বুঝতে পারছিস টেস্ট পরীক্ষা কি হবে। ফিজিক্যাল সায়েন্সে যে অবস্থায় ছিলি কি অবস্থায় চলে আসবি তুই বুঝতে পারছিস, যদি প্রত্যেকদিন এরকম করে প্রবলেম সলভ করতে থাকিস। কিছুদিন পর থেকে এসে কেউ সলভ করবি, টেস্ট পরীক্ষা এমনি তো 54 পেয়ে যাবি, আর ধামাকা ব্যাচের মধ্যে থাকলে তো 36 এমনি পেয়ে যাবি, তাহলে তো 90 টেস্টেই পাবি তুই। 90 টেস্টে ভাগ্য পাওয়া মানে পাওয়া একটু ভাগ্যের ব্যাপার, কিন্তু 85 তো পাবি ভাই, 85 + 10 95 তো পাবি। মাধ্যমিকেও তো পেয়ে যাবি রে ভাই, 95 আপ তো এমনি পাবি, আর ভাগ্য ভালো থাকলে 100 পেয়ে যাবি। যা করাবো তার বাইরে কিচ্ছু আসবে না, এইটুকু গ্যারেন্টি আমার। এইটুকু তোকে বলতে পারি, প্রপারলি পড়, যেটা বলছি সেটা পড়, এর বাইরে কিছু লাগবে না, আমি তোকে যা করানো সব করিয়ে দেবো। ধামাকা ব্যাচের মধ্যে চলে আয় ভাই, গোড়া থেকে শিখবো, গোড়া থেকে অঙ্ক করবো, গোড়া থেকে এলএকিউ সলভ করবো। ওকে, আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো। ভিডিওটাকে অবশ্যই লাইক করি, যাটা দেখবি হাইপ ফিচার আছে, হাইপ, ওই হাইপটা করে দে ভাই, ভিডিওতে ভালো ভিউজ হয় হাইপ করলে, আর ভিউজ হলে নতুন নতুন ছেলেমেয়েদের কাছে পৌঁছাবে, প্রচুর ছেলেমেয়ে আসবে এবং নাম্বার ভালো পাবে। ঠিক আছে, প্রত্যেকে কমেন্ট করে জানা কেমন লাগলো, আর অবশ্যই পাশে একটা হ্যাশট্যাগ জয় ধামাকা কমেন্ট করে দিস। প্রত্যেকে ভালো থাকিস, সুস্থ থাকিস, টাটা।